সভাপতি, বড় বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই বাদল মাস্টার সাহেব, উপস্থিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের ত্রিশাল ইউনিয়নের কৃতি সন্তান, আপনারা সকলেই ওনাকে চিনেন জানেন, আলহাজ জয়নাল আবদিন সাহেব সহ উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সামনে যারা বসে আছেন দীর্ঘক্ষণ যাবৎ আমাদের বক্তব্য কথা শুনছেন, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড গ্রাম থেকে আগত আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং আমাদের এই পৌর শহরের বিভিন্ন দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন স্টলে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বসে যারা আমাদের বক্তব্য শুনছেন, কথা শুনছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘক্ষণ যাবৎ আপনারা শুনেছেন এবং শুনছেন। আমাদের এই আজকের আলোচনা সভার তাৎপর্যপূর্ণ বিষয় হল জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। 1975 সনের 15ই আগস্ট সেনা অভ্যুত্থানে শেখ মুজিব সরকার নিহত হওয়ার পর সারা দেশে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, 7ই নভেম্বর সেটির অবসান হয়। 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটি ব্যর্থ অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানে আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সামরিক বন্দিদশা করা হয়। সেই বন্দিদশা থেকে 7ই নভেম্বর সিপাহী জনতার মাধ্যমে তাকে মুক্ত করা হয়। তারপরে আরেকটি বড় ঘটনা ঘটে গেছে 3রা নভেম্বর মধ্যরাত্রিতে। সেই রাত্রিতে জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। 3রা নভেম্বর আওয়ামী লীগ পন্থী সামরিক কর্মকর্তা খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান, সেই রাত্রে মধ্যরাত্রিতে জেলখানায় হত্যাকাণ্ড। 7ই নভেম্বর সাধারণ সৈনিক এবং সাধারণ জনতা মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সামরিক বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতার আসনে বসা। পরবর্তীতে প্রধান সামরিক আইন প্রশাসক হানাবোধ এবং রাষ্ট্রপতি হন। সেই মুহূর্ত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সাধারণ জনগণের আশীর্বাদ হয়ে বাংলার মসনদে বসে। দেশে যে দুর্ভিক্ষ চলমান ছিল, অচল অবস্থা ছিল, দুঃখ দুর্দশা ছিল, একটি সংকট মুহূর্তে জাতি যখন দিশেহারা ছিল, ঠিক সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব ঘটে। প্রিয় ভাইরা, সেই জন্য আমরা মনে করি 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বন্দুকের নলে ক্ষমতায় আসে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জোর করে ক্ষমতায় আসে নাই। তাকে সাধারণ সৈনিকরা এবং সাধারণ জনতা মিলে সামরিক বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতার আসনে বসিয়েছিল। প্রিয় ভাইয়েরা, এটি আমাদের মনে রাখতে হবে। এবং সেই দুর্ভিক্ষ চলাকালীন পরেও একটি জরাজীর্ণ, একটি ভঙ্গুর অর্থনীতি রাষ্ট্রপতি জিয়া রহমান অত্যন্ত পরিশ্রম করে আন্তর্জাতিক বিশ্বের সাথে আলোচনা করে, পর্যালোচনা করে এই দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে ক্ষুধার্ত জাতিকে, ক্ষুধার্ত মানুষকে মুখে অন্ন তুলে দিয়েছিলেন, খাদ্য তুলে দিয়েছিলেন এবং ভাত তুলে দিয়েছিলেন। তার পরবর্তী সমস্ত ইতিহাস আমরা জানি। প্রিয় ভাইয়েরা, দেশি বিদেশি ষড়যন্ত্রের পর তাকে হত্যা করা হয়। তার পরবর্তীতে এরশাদ সরকার ক্ষমতায় আসেন এবং দেশে দুর্নীতি, অনিয়ম সারা দেশে তখন বিরাজমান ছিল। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন হয়। তারপর 1991 সনে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে, যে ভোটে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া
প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় থাকার পরে তারপরে অন্য দল ক্ষমতায় এসেছে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশে কি অবস্থায় ছিল। 14 সনে কোনো নির্বাচন হয় নাই, 153 আসন বিনা ভোটেই নির্বাচিত হয়ে গেছে। 18 সনে কোনো নির্বাচিত হয় নাই, রাতের দিনের ভোট রাতে দিয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই, সেই ভোটে আওয়ামী লীগ শপথ গ্রহণ করেছে। তার পরবর্তীতে 24-এ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এবং কোন নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করে নাই এবং ভোট দিতে পারে নাই। ভোট হয়েছে 5%, কিন্তু গণনার পরে দেখা গেছে ভোট হয়েছে 60%। এমপি সাহেবরা চেয়ারম্যানদের কাছ থেকে 40 লক্ষ 30 লক্ষ টাকা নিয়ে চেয়ারম্যান ঘোষণা করে দিয়েছে। ভোটের মাধ্যমে চেয়ারম্যান হয় নাই, ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হয় নাই। এরকম একটি অবস্থায় দেশের মানুষ কথা বলতে পারত না, দেশের মানুষ জনসভা করতে পারত না, দেশের মানুষ প্রতিবাদ করতে পারত না। এমনকি আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে বরেণ্য আলেমরা আছে, কোন ইসলামী মাহফিলে গিয়ে সত্য কথা বলতে পারত না। সত্য কথা বলার পরে মঞ্চ থেকে নামার পরে ডিবি পুলিশ তাদেরকে ধরে নিয়ে যেত। একটি পরিসংখ্যানে দেখা গেছে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে 3000-এর বেশি আলেমকে জেলে বন্দী করে রেখেছিল। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো দোষ ছিল না, একটাই দোষ ছিল, তারা সত্য কথা বলত এবং এই সত্য কথার কারণে বছরের পর বছর তারা জেলখানায় বন্দী ছিল। শুধু তাই নয়, আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের সারা দেশে অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী আমাদের প্রিয় নেতা, সাবেক এমপি, তার লাশ এখনো পাওয়া যায় নাই। চৌধুরী আলম ঢাকা গুরুত্বপূর্ণ গুলিস্তান এলাকার নির্বাচিত 5 বারের কমিশনার, তার লাশ এখনো পাওয়া যায় নাই। এইরকম অসংখ্য নেতা কর্মীর লাশ কিন্তু বিএনপি এবং তার স্বজনরা পায় নাই। মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, পিতা তার পুত্রকে হারিয়েছে, লাশ কিন্তু পায় নাই। ব্যবসা বাণিজ্য করতে পারে নাই এবং চাকরি করতে পারে নাই, স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই। তারপরেও হুলিয়া মাথায় দিয়ে 17 বছর বিএনপি নেতা কর্মীরা আন্দোলন করেছে, রাজপথ কিন্তু ছাড়ে নাই। আমরা আজকে আপনারা যারা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের সুস্পষ্ট বার্তা, সুস্পষ্ট আহ্বান, সেটি হলো যে আমরা বিগত দিনে এই ত্রিশালের বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অনেক লড়াই করেছি, কিন্তু গত কিছুদিন আগে যে মনোনয়নের নাম ঘোষণা হয়েছে, আমাদের সেই আশা প্রত্যাশা কিন্তু পূরণ হয় নাই। আমরা মনে করি ত্রিশালের মানুষ, ত্রিশালের সাধারণ জনগণ যদি সেই নামের প্রতি শ্রদ্ধাই থাকত, সেই নাম যদি অন্তর থেকে মেনে নিত, তাহলে আজকে আমাদের এই মিটিং করার সুযোগ ছিল না, এতগুলি মানুষ এখানে আসতো। যেদিন নাম ঘোষণা করা হয়, আমাদের মহাসচিব নাম ঘোষণা করেন, উনি বলেছিল এইটা কিন্তু চূড়ান্ত কোনো ঘোষণা না, এটা পরিবর্তন হইতে পারে। সারা বাংলাদেশে এরকম অনেক জায়গায় বিএনপি নেতা কর্মীরা রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন নাম পরিবর্তন করার জন্য। আমরা কিন্তু করি নাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা দুর্বল, আমাদের লোক নাই। না না,
আমরা করি নাই, কারণ ত্রিশালে সহ অবস্থানের রাজনীতি আছে। ত্রিশাল একটি সন্ত্রাস মুক্ত এলাকা। ত্রিশালের মানুষ সন্ত্রাস পছন্দ করে না, ত্রিশালের মানুষ হানাহানি পছন্দ করে না, ত্রিশালের মানুষ আগুন দেওয়া পছন্দ করে না, ত্রিশালের মানুষ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া পছন্দ করে না। তাই আমরা একটি সুশৃঙ্খল আন্দোলন চাই। তার বাস্তব প্রমাণ হলো আজকের এই সুন্দর ডিসিপ্লিন মিটিং। প্রিয় ভাইরাম, 3 তারিখ নাম ঘোষণার পর আমরা ইচ্ছা করলে ত্রিশালের মাটি উত্তপ্ত করতে পারতাম, ত্রিশালের সমস্ত জায়গা দখলে নিতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। আপনাদের নাম ঘোষণা হয়েছে, ভালো, অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে আমরা যে কিছু শুনতে পাচ্ছি সেটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। সেটি হল এমপি হওয়ার আগেই যদি বলেন এমপিটা হয়ে গেলে আমরা দেখে ছাড়বো, তাহলে কি খারাপ লাগে না? এটা সত্য না মিথ্যা আপনারা বলেন? সত্য। আমাদের কানে যে সমস্ত খবর আসে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের কর্মীরা যখন বলে আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে নানানভাবে হয়রানি দিবে নির্বাচনের পরে। নির্বাচন তো এখন হয় নাই, এর আগেই যদি এই অবস্থা হয়, নির্বাচন হলে জনপ্রতিনিধি হলে পরিবেশ কি হবে? আপনাদের কাছে বিচার দিলাম প্রিয় ভাইয়েরা। তাই আমরা সব শেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটি উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সহ যারা আছেন, এই মনোনয়ন নামটি পুনর্বিবেচনা করুন। কারণ আমরা একজন জনপ্রতি চাই। জয়েল যে কথাটা বলেছে আল্লাহ জয়েল আব্দিনকে দিতে হবে এমন কোনো কথা নেই, এই কথার সাথে আমিও একমত। আপনারা পুনরায় জরিপ করুন, মাঠ পর্যায়ে দেখুন, জিজ্ঞাসা করুন ছাত্রকে, শ্রমিককে, রিক্সাওয়ালাকে, কৃষককে, দিন মজুরকে, সাধারণ মানুষকে আগামী নির্বাচনে কার কথা বলে তাকে মনোনয়ন দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিগত 17 বছর অনেক ত্যাগ স্বীকার করছে বিএনপি নেতা কর্মীরা। গত 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। ভোট নাগরিক অধিকার, পবিত্র আমানত, সেটাও দিতে পারে নাই, কেড়ে নেওয়া হয়েছিল। তাই আমরা সুন্দর একটি ত্রিশাল চাই, একটি সন্ত্রাস মুক্ত ত্রিশাল চাই, এমন একজন প্রার্থী চাই যে ত্রিশালের মানুষের কল্যাণের জন্য কাজ করবে, ত্রিশালের উন্নয়নের জন্য কাজ করবে, জনগণের কথা বলবে, সমাজের কথা বলবে, রাষ্ট্রের কথা বলবে, সর্বোপরি আপনার আমার সমস্যার সমাধানের কথা বলবে। হিংসাত্মক মনোভাব নিয়ে কিন্তু রাজনীতি হয় না। হিংসাত্মক মনোভাব নিয়ে কিন্তু জনপ্রতিনিধি হওয়া যায় না। জনপ্রতিনিধি আল্লাহর তরফ থেকে আসে। কাউকে অসম্মান করে, কাউকে হেয় প্রতিপন্ন করে জনপ্রতিনিধি হওয়া যায় না, হওয়া সম্ভব নয়। তাই উপস্থিত যারা আছেন, সবশেষে আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, সেটি হলো আগামী নির্বাচনে আজকে ময়মনসিংহ 7 ত্রিশাল আসনটি আপনারা পুনর্বিবেচনা করবেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বলেছেন আমার দল সুষ্ঠু নির্বাচন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই, সন্ত্রাস মুক্ত নির্বাচন চাই, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আপনার সন্তান, আপনার কৃষক, আমার কৃষক সাধারণভাবে নির্বিঘ্নে মধ্যরাত্রিতে চলাফেরা করতে পারবে, আইন শৃঙ্খলার কোনো অবনতি থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা চাই।
এটা হলো আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন। এবং এই নেত্রীকে সামান্য 2.5 কোটি টাকার জন্য শেখ হাসিনা একটি মিথ্যা মামলায় 10 বছর সাজা কাটিয়েছে। আদৌ কোনো তার দোষ ছিল না এই টাকার বিষয়। দেশের মানুষ জানে তাকে লোভ দেখানো হয়েছিল, বাড়ির লোভ দেখানো হয়েছিল, টাকার লোভ দেখানো হয়েছিল। আপনি বিদেশে পরিবার নিয়ে চলে যান, যা চাই আপনাকে সব দিব। তিনি বলেছিলেন এই দেশ আমার, এই জন্মভূমি আমার, এই মাটি আমার, এই মানুষ আমার, এই নেতা কর্মী আমার, এদেরকে ছেড়ে আমি বাংলাদেশ ছাড়ব না। তাই তিনি অসুস্থ শরীর নিয়ে 80 বছর বয়সে জেলকে স্বাগত জানিয়েছিলেন এবং বলেছিলেন আমি যতদিন খুশি ততদিন জেল থাকবো, তবু আমি দেশ ছাড়বো না। শেষ মুহূর্তে কিন্তু তিনি ছাড়েন নাই। তারই সেই শক্তিমত্তা, তারই সেই আদর্শ, তারই সেই নীতি নৈতিকতা আজকে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে। সারা বাংলাদেশে বিএনপির ধানের শীষের জোয়ার উঠেছে, কিন্তু ত্রিশালে কিন্তু সেই অবস্থা আমরা দেখি না। তাই এমন একজনের হাতে আমরা ধানের শীষের প্রতীক চাই, যে প্রতীক মানবতার প্রতীক, যে প্রতীক বিশ্বাসের প্রতীক, যে প্রতীক আস্থার প্রতীক, যে প্রতীক গণতন্ত্রের প্রতীক। এমন একটি প্রতীক চাই যে প্রতীকের মাধ্যমে সাধারণ মানুষ 26শে ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে ধানের শীষের এমপি বানিয়ে পবিত্র সংসদে পাঠাতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।